আসসালামু আলাইকুম। যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হচ্ছে আহ, বাংলাদেশ কৃষি সম্পদ, যেখান থেকে হচ্ছে বিসিএস এর 3 মার্ক আসেই। তো গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে আলোচনা করব। তো তার মধ্যে হচ্ছে কৃষি মন্ত্রণালয়, এর মধ্যে হচ্ছে যে বিভাগগুলো আছে সেগুলো হচ্ছে এই বিনা, তারপরে হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, তারপর হচ্ছে বাড়ি, বিএআরসি, বিজেআরআই, বিএসআরআই। ঠিক আছে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরবর্তী আরও আলোচনা করব। তো প্রথমে হচ্ছে কৃষি পণ্য। কৃষি পণ্য কোনগুলান? কৃষি পণ্য হচ্ছে যেগুলো আমরা হচ্ছে জমিতে আবাদ করি, সেগুলো হচ্ছে আমাদের কৃষি পণ্য। তো কৃষি পণ্য হচ্ছে 2023-24 অর্থ বছর হিসাবে রপ্তানিতে প্রাথমিক পণ্যের অবদান হিসাবে আমাদের কৃষিজাত পণ্যই হচ্ছে ছিল, কিন্তু 2024-25 অর্থ বছরে আমাদের যে প্রাথমিক পণ্য সেটা কিন্তু হচ্ছে আসবাবপত্র। তো 2023-24 অর্থ বছরের সমীক্ষা অনুযায়ী আমাদের কৃষিখাত অবদান রাখে জিডিপিতে 11.02%। তো বাংলাদেশের কৃষি ফসলকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা খাদ্যশস্য, একটা অর্থকারী ফসল। খাদ্যশস্য কোনগুলা? যেগুলো হচ্ছে আমরা ডিরেক্ট জমি থেকে তুলে এনে আমরা প্রসেস করে নিজেই খাইতে পারি, সেটা হচ্ছে খাদ্যশস্য। আর অর্থকারী ফসল হচ্ছে কোনটা? যেটা আমরা হচ্ছে জমি থেকে নিয়ে আসে, সেটা আমরা নিজে প্রসেস করতে পারি না, কারোর দ্বারা প্রসেস করে তারপরে আমাদের সেটা হচ্ছে কি বিক্রি করে আমরা হচ্ছে যে অর্থটা পাই, তাই সেটাই হচ্ছে অর্থকারী ফসল। আচ্ছা, বাংলাদেশের হচ্ছে 80% জমি হচ্ছে খাদ্যশস্য আবাদ হয়, আর হচ্ছে 20% জমিতে হচ্ছে অর্থকারী ফসল উৎপাদিত হয়। তারপরে আসি হচ্ছে এশিয়ার দেশগুলোর মধ্যে আবাদি কৃষি জমির পরিমাণের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম, অর্থাৎ হচ্ছে মানে এটা পার্সেন্টেজের দিক দিয়ে প্রথম, মানে প্রায় মোট ভূমির প্রায় 60% কৃষি জমি আমরা হচ্ছে আবাদ করি। মানে এটা পার্সেন্টেজের দিক দিয়ে সমান, জমির পরিমাণের দিক থেকে না আর কি। দিন দিন কৃষি জমির পরিমাণ হচ্ছে হ্রাস পাচ্ছে, সেটা আমরা বুঝতেই পারতেছি। তা 1972 সালের 96 নম্বর আদেশ বলে হচ্ছে একজন মানুষ 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে দেয়া হবে একজন মানুষকে, এর বেশি থাকলে তাকে হচ্ছে অবশ্যই খাজনা দিতে হবে। তো একটা পরিবারের বা একজন মানুষ কৃষি জমির মালিক হতে পারবে 60 বিঘা, এর বেশি হতে পারবে না। সেটা হচ্ছে অধ্যাদেশ 1984 সালের মোতাবেকে। দেশে প্রথম যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়, সেটা 13ই ডিসেম্বর 2014 সালে সেটা প্রথম চালু করা হয় চট্টগ্রাম সদর সার্কেলে। আচ্ছা, এরপরে আসি আমরা এই যে আবাদ করি, এই আবাদগুলো হচ্ছে দুইটা মৌসুমে করা হয়, একটা হচ্ছে রবি মৌসুম আর একটা হচ্ছে খরিফ মৌসুম। এখন রবি মৌসুম কোনটা? যেটা আমরা বলি হচ্ছে শীতকালীন যে ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে আমাদের রবি মৌসুম। তো শীতকাল বা রবি মৌসুম কোনটা? বাংলায় যদি আমরা বলি আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত, আর ইংলিশে যদি বলি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত। তো এই সময় আমাদের হচ্ছে কী কী আবাদ হয়? ফুলকপি হয়, মূলা হয়, বাঁধাকপি হয়, সিম হয়, টমেটো হয়, গাজর হয়, লাউ হয়, বোরো ধান হয়, ইরি ধান, গম, ডাল, এইসব হয় আর কি। তো তার মধ্যে আমাদের মনে রাখতে হবে বোরো ধান এবং ইরি ধান, গম, আলু ও সরিষা। এরপরে আসি আমরা হচ্ছে খরিফ। ঠিক আছে, এরপরে আসি আমরা হচ্ছে খরিফ। তো আচ্ছা, বাদ দিই। এরপরে আসি আমরা হচ্ছে খরিফ অঞ্চল। এ সময়কাল হচ্ছে চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত, এই অঞ্চল সময়টা বলা হয় খরিফ অঞ্চল, অর্থাৎ আশ্বিন থেকে ফাল্গুন আর হচ্ছে চৈত্র থেকে ভাদ্র। আর হচ্ছে এই সময়ে গ্রীষ্মকালীন শস্য, অর্থাৎ আমরা হচ্ছে যেহেতু রবি শস্য পাই হচ্ছে শীতকালীন, তাহলে খরিফটা হবে আমাদেরকে গ্রীষ্মকালীন। তো এই মৌসুমে আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা খরিফ এক আর একটা হচ্ছে খরিফ দুই। তো খরিফ একে আমাদের কি চৈত্র থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত, যেটা হচ্ছে মার্চ থেকে আমরা জুলাই পর্যন্ত পাবো। আর খরিফ দুইটা হচ্ছে জ্যৈষ্ঠের পর আষাঢ় থেকে ভাদ্র পর্যন্ত। ঠিক আছে। আর যেটা হচ্ছে ইংলিশে আমরা পাবো কি জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। আর সেপ্টেম্বর থেকে আমরা হচ্ছে কি মার্চটা পাবো হচ্ছে রবি মৌসুমে। আচ্ছা, খরিফ একে আমাদের মনে রাখতে হবে আউশ ধান আর পাট, মানে খরিফ একে আমরা হচ্ছে আবাদ করি আউশ ধান এবং পাট, আর খরিফ দিয়ে আমরা হচ্ছে আবাদ করি হচ্ছে আমন ধান। এখন কেন এগুলা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ এবং সেখানে হচ্ছে কি ধানের আবাদটাই হচ্ছে সব থেকে বেশি পরিমাণ হয়। আচ্ছা, এরপর হচ্ছে বারোমাসি সবজি কিছু কিছু আছে, সেগুলো হচ্ছে কি লাল শাক, বেগুন, ঢেঁড়স ইত্যাদি। এরপরে আসে আমরা হচ্ছে জুম চাষ। জুম চাষটা কি? জুম চাষ হচ্ছে যে যারা পাহাড়ি অঞ্চলে হচ্ছে বসবাস করে, তারা তো হচ্ছে পাহাড়ে তো হচ্ছে জমি নেই,
তো মানে ঢালাওভাবে জমি নেই, তো সেই পাহাড় কেটে তারা হচ্ছে এটা চাষ করবে। সেই পাহাড় কেটে যেই চাষটা হয় সেটাই হচ্ছে জুম চাষ। জুম চাষের বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট পদ্ধতি। ঠিক আছে, মানে জুম চাষেই ওটা, কিন্তু এটা হচ্ছে একটা পদ্ধতির মাধ্যমে করা হয়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে সল্ট। সল্টটা হচ্ছে কি, সল্টের পূর্ণরূপ হচ্ছে স্লোপিং এগ্রিকালচারাল ল্যান্ড টেকনোলজি। অর্থাৎ মানে একটা করে ভাগ করে করে হচ্ছে ইয়ে করা হয়, মানে স্লপ করে ঢাল করে করে হচ্ছে এটা চাষ করা হয়। আচ্ছা, এরপরে এসে হচ্ছে খাদ্যশস্য। খাদ্যশস্য বাংলাদেশে ৮০% জমিতেই খাদ্যশস্য উৎপাদিত হয়, যেটা প্রথমে আমি বলা হয়েছে। বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় বরিশালকে, বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় ঠাকুরগাঁকে। মানে শস্য ভাণ্ডার অর্থাৎ সব থেকে বেশি শস্য টস্য পাওয়া যায় হচ্ছে বরিশালে। আচ্ছা, রুটির ঝুড়ি কেন বলা হয়? কারণ ঠাকুরগাঁতে হচ্ছে সব থেকে বেশি গম উৎপাদিত হইতো। আচ্ছা, এরপরে সেই ধান। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য যেহেতু ধান, তাই আমাদের ধান নিয়ে বেশি পড়তে হবে। তাই বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। বাংলাদেশের আবাদি জমির প্রায় ৭০% জমিতে হচ্ছে ধান চাষ হয়। তবে আমন ধান হয় ভালো হয়, সব থেকে ভালো হয় হচ্ছে রংপুরে। তো সব থেকে বেশি ধান উৎপন্ন হয় হচ্ছে বড় ধান। আচ্ছা, নদী অববাহিকার পলিমাটির ধান চাষের জন্য বিশেষভাবে উপযোগী। যেহেতু আমাদের বাংলাদেশ একটা বদ্বীপ, তাই এখানে হচ্ছে কি ধানের চাষটা সব থেকে ভালো হবে, কারণ নদী অববাহিকায় পলিমাটিতে হচ্ছে ধান চাষ বেশি ভালো হয়। আচ্ছা, ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়েছে ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের প্রধান তিন ধরনের ধান চাষ হয়, একটা হচ্ছে আউশ, আমন এবং বোরো। আচ্ছা, বোরো ধান বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়। এটা হচ্ছে শীতকালে হয়, যা মোট উৎপাদিত ধানের প্রায় 51.80%। বাংলাদেশে 100% ধানের মধ্যে 51.80% হচ্ছে বোরো ধান উৎপন্ন হয়। আর বাকি যেই ধান আছে সেটা আমন এবং আউশ দ্বারা হয়। বোরো ধান সবচেয়ে ভালো হয় সিলেটে। বোরো শীতকালীন ফসল হিসেবে বিভিন্ন নিচু জলাশয় অন্যান্য জমিতে সেচ দিয়ে উৎপাদিত করা হয়। বাংলাদেশে পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কৃষিখাতে। অবশ্যই কৃষি যেহেতু আমরা করি, তার মানে আমাদের পানি লাগবে কৃষিতেই সব থেকে বেশি। এরপর হচ্ছে আমন ধান। আমন ধান হচ্ছে অপেক্ষাকৃত নিচু জমিতে উৎপাদন হয়, অর্থাৎ এই যে বর্ষাকালে পানি টানি হয়, পানি টানি জমে যায়, তখন আমরা হচ্ছে আমন এবং হচ্ছে আউশ ধান আর কি লাগানো হয়। আচ্ছা, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদিত ধান আমন ধান, যা মোট উৎপাদিত ধানের প্রায় 39.32%। এই ধানকে উইন্টার রাইস বলা হয়। রোপা আমন, বোনা আমন ও বাওয়া আমন। উইন্টার রাইস কেন বলা হয়? কারণ আমন ধান হচ্ছে আমরা হচ্ছে শীতকালের দিকে কাটি, তাই হচ্ছে উইন্টার রাইস। আচ্ছা, এরপরে আসি, এই আমন ধান হচ্ছে তিন প্রকারের, একটা রোপা আমন, বোনা আমন ও হচ্ছে বাওয়া আমন। তো জাতীয় কৃষি দিবস হচ্ছে 1 অগ্রহায়ণ, 15 নভেম্বর এটা পালন হয়। আর আউশ ধান বেশি এটা পড়ার প্রয়োজন নাই। আমাদের বোরো ধান আর হচ্ছে আমন ধান বললেই হয়ে যায় মোটামুটি। এরপর সে হচ্ছে ইরি ধান। শীতকালের ফসল হিসেবে বিভিন্ন নিচু জলাশয় অন্যান্য জমিতে সেচ দিয়ে উৎপন্ন করা হয় ইরি ধান। হরিধান হলো নতুন জাতের একটি উচ্চ ফলনশীল দেশজ ধান। হরিধান আবিষ্কার করেন হচ্ছে ঝিনাইদহের হরিপদ কাপালি। বাংলাদেশের হাইব্রিড ধান উৎপাদন শুরু হয়েছে 1998 সালের ডিসেম্বর থেকে। যে কোনো ফসলের উচ্চ ফলনশীল প্রজাতিকে সংক্ষেপে বলা হয় উপসি। সর্বপ্রথম যে উপসি ধান চালু হয় তা এখন পর্যন্ত বর্তমানে আছে ইরি ৮। বিনাশাইল ধান উৎপাদন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিনা। ব্রি কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড ধানের জাত, এগুলো দরকার নাই। ডায়াবেটিক ধান নামে পরিচিত ব্রি ধান 105। বাংলাদেশের সবচেয়ে বেশি চালকল আছে নওগাঁয়। পাখি ছাড়া ময়না উন্নত জাতের হচ্ছে কি ধান। আবার হচ্ছে পাখি ছাড়া দোয়েল কিন্তু উন্নত জাতের গম। পাওয়ার থ্রেশার হচ্ছে ধান মাড়াইয়ের মেশিন। তো এখানে আমাদের ইম্পর্টেন্ট যে কয়েকটা ধানের নাম আছে সেগুলো আমাদের জানতে হবে। বালাম হচ্ছে বরিশাল ও পটুয়াখালীতে হয়। কাটারি ভোগ হচ্ছে দিনাজপুরে হয়। কালিজিরা হচ্ছে নোয়াখালীতে হয়। চিনিকুড়া হচ্ছে কুমিল্লাতে হয়। বিরই ময়মনসিংহে, হরিধান ঝিনাইদহে। আচ্ছা, এখানে কিছু হচ্ছে আমাদের ধান আছে, ধানের জাত আছে যেগুলো হচ্ছে বিভিন্ন ওয়েতে হয়। যেমন খরা সহিষ্ণু ধানের জাত হচ্ছে বিধান 43, 55, 56, 57, 66, 72, 83। আর জিং সমৃদ্ধ ধানের জাত হচ্ছে 62, 64, 72, 74, 84, 100। তার মানে এখান থেকে বুঝলাম যে জিং সমৃদ্ধ ধানগুলো মোটামুটি হচ্ছে জোর সংখ্যক হয়। ঠিক আছে। আর হচ্ছে মঙ্গা এলাকার জন্য উপযোগী বিয়ার হচ্ছে 33। আর জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযুক্ত হচ্ছে ধান 43, 33 আর বিয়ার 11। এগুলা পড়লেই হয়। গম বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য গম, যা শীতকালে হচ্ছে চাষ করা হয়।
আচ্ছা, বাংলাদেশের শস্য ভাণ্ডার যেটা আগে বলা হয়েছে বরিশাল এবং রুটির ঝুড়ি হচ্ছে ঠাকুরগাঁও। এখন আসি হচ্ছে অর্থকরী ফসল। অর্থকরী ফসল হচ্ছে সবথেকে বেশি যেটা আমরা পাই সেটা হচ্ছে পাট। পাট থেকে আমরা বেশি অর্থ পাই। তা পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। এর জীবনকাল 100 থেকে 120 দিন। বাংলাদেশে সাধারণত 2 প্রকার পাট চাষ হয়, একটা সাদা বা দেশি পাট এবং হচ্ছে তোষা পাট। 6 মার্চ জাতীয় হচ্ছে পাট দিবস। বাংলাদেশে পৃথিবীর প্রায় 24% পাট জন্মে। বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় ফরিদপুর অঞ্চলে। পাট উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ ভারত এবং বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ এবং আমদানিতে শীর্ষে হচ্ছে তুরস্ক। আঁশ ফসলের জন্য 4 ধরনের পাট রয়েছে: দেশি, তোষা, কেনাফ ও মেস্তা। দেশি আর তোষায় চাষ করা হয়, কেনাফ আর মেস্তা বেশি চাষ করা হয় না। উন্নত মানের আঁশ পাওয়া যায় হচ্ছে তোষা পাট থেকে। আচ্ছা, বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য আবিষ্কার করেন 2010 সালের জুন মাসে। নেতৃত্বে বিজ্ঞানী ডক্টর মকসুদুল আলম। ডক্টর মকসুদুল আলমের জন্ম হচ্ছে ফরিদপুরে। ওই ফরিদপুরে যেহেতু বেশি পাঠ হয়, তাহলে মকসুদুল আলমের হচ্ছে গিয়ে ফরিদপুরেই বাসা হবে। আচ্ছা, এটা এই যে এর জীবন রহস্য যে আবিষ্কার করছে সেটা স্বীকৃতি দিচ্ছে হচ্ছে উইপো। উইপো হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ঠিক আছে, যেটা হচ্ছে বিভিন্ন যে ইউনিক জিনিসের হচ্ছে স্বীকৃতি দিয়ে থাকে। আচ্ছা, জুটন হচ্ছে 60 ভাগ পাট এবং 30 ভাগ তুলা দিয়ে জুটন আবিষ্কার করা হয়। পাট ও তুলার সংমিশ্রণে এক ধরনের কাপড় আর কি। এই জুটন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। পাট থেকে জুট পলিমার তৈরি পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানী মোবারক আহমেদ খান। অর্থাৎ যে পাট থেকে যে আমরা হচ্ছে ব্যাগ টেক পাই সেটা হচ্ছে বিজ্ঞানী মোবারক আহমেদ খান আবিষ্কার করছে। পাট থেকে জুট পলিমার বা পলিব্যাগ তৈরি পদ্ধতি উদ্ভাবন করেন ডক্টর মোহাম্মদ আহমেদ খান। এটা আমরা আগে বলছি। এই পলিথিন ব্যাগের নাম হচ্ছে সোনালী ব্যাগ। পাট পচানোর যে প্রক্রিয়া আছে তাকে বলা হয় রিবন রেডিং বা পাটের ছালকরণ। এক সময় এশিয়ার বৃহত্তম পাটকল ছিল আদমজী পাটকল বাংলাদেশ, যেটা 2002 সালে বন্ধ হয়ে যায়। বর্তমানে বিশ্বের বৃহত্তম পাটকল হচ্ছে আকিজ জুট মিল, যেটা হচ্ছে মাকসুদপুর গোপালগঞ্জে অবস্থান। এরপর হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক। গোল্ডেন হ্যান্ডশেকটা হচ্ছে কি, ধরেন আপনি এটা হচ্ছে কোম্পানি দিচ্ছেন, ওই কোম্পানি থেকে হচ্ছে মানুষকে ছাড়াই করবেন, তাহলে তাদেরকে একটা হচ্ছে কি মজুরি দিয়ে তাদের হচ্ছে আপনি বাদ দিয়ে দিবেন, তাহলে এটাকে বলা হয় গোল্ডেন হ্যান্ডশেক। এরপর হচ্ছে চা। চা বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল, যেটা বাংলাদেশের প্রথম পানি নিষ্কাশন ঢালু জমিতে চাষ ভালো হয়, যেটা বাংলাদেশের প্রথম লাগানো হয় হচ্ছে চট্টগ্রামে, কিন্তু বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে সিলেটের মানলিছাড়ায়। বর্তমান হচ্ছে পঞ্চগড়েও এটা উত্তরবঙ্গের প্রথম চাষ শুরু হয়ে হচ্ছে পঞ্চগড়ে। বিশেষ আছে প্রথম চাষাবাদ শুরু হয়ে হচ্ছে চীনে। দেশে অর্গানিক চা উৎপাদন হয় হচ্ছে পঞ্চগড়ে। তো এই চা যে হচ্ছে নিলাম হবে, এই নিলামের জন্য হচ্ছে 3টা কেন্দ্র আছে বাংলাদেশে। প্রথম কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম, দ্বিতীয় হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার এবং তৃতীয় সর্বশেষ যেটা সেটা হচ্ছে পঞ্চগড়, 2023 সালে করা হয়। বর্তমান দেশে মোট চা বাগানের সংখ্যা হচ্ছে 170টা, সব থেকে বেশি আছে মৌলভীবাজারে, এবং চা রপ্তানিতে হচ্ছে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। এরপর হচ্ছে ইক্ষু। ইক্ষু থেকে আমাদের তেমন কিছুই প্রয়োজন নাই। ইক্ষু হচ্ছে কোন মাটিতে আবাদ হয়, বেলে দোআঁশ এবং হচ্ছে কর্দমাময় দোআঁশ মাটিতে। আচ্ছা, এরপরে হচ্ছে অন্যান্য যে সকল আবাদ টাবাদ হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে রাবার চাষ। রাবার চাষ হচ্ছে তোমার আপনার অবশ্যই হচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতেই হচ্ছে রাবার চাষ হবে, তার মানে আমরা চট্টগ্রাম, তারপর পার্বত্য চট্টগ্রাম, সিলেটের দিকেই হচ্ছে পাবো। বাংলাদেশে রাবার চাষ শুরু হয় 1961 সালে। এই বছর প্রথম রাবার চাষ হলো কক্সবাজারের রামতে। বাংলাদেশের বন শিল্পায়ন কর্পোরেশন বিএফআইডিসি এর অধীনে বর্তমান মোট রাবার বাগান আছে হচ্ছে 18টা। সর্বশেষ যেটা সেটা রাউজান রাঙ্গুনিয়া রাবার বাগান চট্টগ্রাম। সবচেয়ে বড় রাবার বাগান হচ্ছে দাঁতমারা রাবার বাগান ফটিকছড়ি চট্টগ্রাম। দেশে রেশম চাষ হয় রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চলে। সবচেয়ে বেশি রেশম গুটি চাষ হয় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। তুলা চাষের জন্য বেশি উপযোগী হচ্ছে যশোর অঞ্চল। বাংলাদেশের যে জায়গাকে কাঁঠালের রাজধানী বলা হয় সেটা হচ্ছে শ্রীপুর, গাজীপুর। বাংলাদেশের আলু চাষের বিস্তার ঘটে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে, যা বাংলাদেশ হচ্ছে নেদারল্যান্ডস থেকে নিয়ে আসে। পাহাড়ি এলাকায় টুরিসিং বা কন্টুর পদ্ধতিতে আনারস চাষ করতে হয়, অর্থাৎ আনারস চাষ যে করা হয় সেটার পদ্ধতির নাম হচ্ছে টুরেসিং বা কন্টুর পদ্ধতি। আচ্ছা, কিছু হচ্ছে ধানের জাত আছে যেগুলো আমাদের পড়তে হবে, সেইগুলো হচ্ছে ব্রিসাইল, ময়না, হরিধান, ইরাটম। ইরাটম এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সুফলা, দুলাভোগ, ঠিক আছে, ইরাটমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, বা দুলাভোগ, সুফলা এগুলো। এরপর হচ্ছে ধানের এক গাছে হচ্ছে 5 বার ফলন দেওয়া যায় এরকম ধান হচ্ছে পঞ্চব্রীহি, যার উদ্ভাবক হচ্ছে জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। আচ্ছা, গম হচ্ছে আমাদের যে কয়েকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সোনালিকা, আকবর, কাঞ্চন, বলাকা, দোয়েল। আচ্ছা, টমেটো হচ্ছে আমাদের মনে রাখতে হবে মিন্টু, বাংলাদেশে উদ্ভাবিত প্রথম হাইব্রিড টমেটো। মানিক রতন এবং সিঁদুর। বাঁধাকপি হচ্ছে 2টা, গোল্ডেন ক্রস এবং ড্রাম হেড। কলা হচ্ছে অমৃতসাগর, সিঙ্গাপুরি অগ্নিস্বর, মানে স্বর জাতীয় যেগুলো আছে বাসি টাসি, এগুলো হচ্ছে কলা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, বীজ জবা হচ্ছে একটা কলা
নাম। আচ্ছা, আম হচ্ছে মোহনবাগ, বাঘাশাহী, এগুলো হচ্ছে মনে রাখতে হবে। আর বাকিগুলো গোপালভোগ হলো মহানন্দা, এগুলো তো হচ্ছে জানাইছি, আমরা জানি। এরপর হচ্ছে সাদা সোনা হিসাবে তুলাক বলা হয়, আবার হোয়াইট গোল্ড হিসাবে কিন্তু হচ্ছে আপনার কী বলে, চিংড়ি। আচ্ছা, ভুট্টা হচ্ছে শুভ্রা, তারপর উত্তরণ, বর্ণালী, মোহর। যেহেতু ভুট্টা চাষ বাংলাদেশে বর্তমান সব থেকে বেশি হয়, তাই ভুট্টা মনে রাখতে হবে শুভ্রা, উত্তরণ, বর্ণালী, মোহর। তুলা হচ্ছে রূপালী, আর আলু হচ্ছে ললিতা, কার্ডিনাল, ডায়মন্ড। তরমুজ হচ্ছে মধুবালা, মধুমালা হচ্ছে হলদে জাতের তরমুজ, আর পদ্মাটা হচ্ছে লাল জাতের তরমুজ। আচ্ছা, মরিচা হচ্ছে যমুনা, আর বেগুন হচ্ছে নয়নতারা। এই মনে রাখলেই চলবে। আচ্ছা, এই যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায় আছে, সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, যেটা বিএডিসি সংক্ষেপে বলা হয়, যেটার কাজ হচ্ছে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান, যেটা হচ্ছে বিভিন্ন বীজ টিজ উৎপাদন, সংগ্রহ টংগ্রহ, পরিবহন এগুলো করে থাকে, যেটা হচ্ছে মতিঝিল, ঢাকায় অবস্থিত 1961 সালে। কারণ আমরা জানি কৃষি কর্পোরেশন তৈরি হয়েছে 1961 সালে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, BARC, সেটা হচ্ছে ফার্মগেট, ঢাকা। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, ঠিক আছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, সেটা জয়দেবপুর, গাজীপুর। তারপর BARRI, যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেটা জয়দেবপুর, গাজীপুরে। দেশের প্রথম ধান জাদুঘর সেখানেই, যেহেতু ধান নিয়ে গবেষণা হয় সেখানেই ধান জাদুঘর হবে স্বাভাবিক। আন্তর্জাতিক ধান গবেষণা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেটা হচ্ছে ম্যানিলা, ফিলিপাইনে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিনা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহে। তারপর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, ঢাকা। তুলা উন্নয়ন বোর্ড, ফার্মগেট, ঢাকা। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, দিলকুশা, ঢাকা। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার, ঢাকা। বাংলাদেশ মৌমাছি পালন ইনস্টিটিউট, ঢাকা। সার কৃষি তথ্য কেন্দ্র হচ্ছে ফার্মগেট, ঢাকা। বাংলাদেশ চা বোর্ড, নাসিরাবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, এখানে চা জাদুঘরও আছে অবশ্যই। বাংলাদেশের রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহী। বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া। বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতীয় বীজ পরীক্ষাগার অবস্থিত গাজীপুর। আঞ্চলিক বীজ পরীক্ষাগার অবস্থিত ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশ ইক্ষু গবেষণাগার, ঈশ্বরদী, পাবনা। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, মৃত্তিকা ভবন, ঢাকা। কৃষি সম্প্রসারণ বিভাগ, ফার্মগেট, ঢাকা।